সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, এই কামনাই করি সবাই ভালো থাকো। ম্যাথস ফিজিক্স ল্যাবের পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল বাশার, সহযোগী অধ্যাপক, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা এবং ইনস্টিটিউট ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৪র্থ অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস আলোচনা করতে চাই। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে টর্ক। আমরা গত লেকচারে, তোমরা জানো, গত লেকচারে আমরা কৌণিক ভরবেগ সম্পর্কে আলোচনা করেছি। যারা কৌণিক ভরবেগের লেকচারটি দেখেছো বা ক্লাসটি তোমরা করেছো, তারা কৌণিক ভরবেগ সম্পর্কে হয়তো বুঝতে পেরেছো। আর কৌণিক ভরবেগ যারা বুঝতে পেরেছো তাদের জন্য টর্কটা বোঝা অনেক সহজ হয়ে যাবে, কারণ রাশি দুটির মধ্যে অনেক মিল রয়েছে। প্রথমে আমি টর্কের সংজ্ঞা দিয়ে নিচ্ছি। টর্ক হচ্ছে, আমি এক কথাই যদি বলি, টর্ক হচ্ছে বলের ভ্রামক বা বলের ভ্রামককে টর্ক বলে। কিন্তু আমরা যদি গাণিতিকভাবে সংজ্ঞাটা দিতে যাই তাহলে এইভাবে বলতে পারি, ঘূর্ণনশীল কোনো বস্তুর কোনো মুহূর্তে ব্যাসার্ধ ভেক্টর এবং এর উপর প্রযুক্ত বল এর ভেক্টর গুণফলকে টর্ক বলে। ঘূর্ণনশীল কোনো বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং এর উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে বলা হয় টর্ক। আমরা টর্ককে টাউ দ্বারা প্রকাশ করি। আমরা এইভাবে চিন্তা করি যে একটি বস্তু ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। এই মুহূর্তে বস্তুটি এই অবস্থানে রয়েছে, যার অবস্থান ভেক্টর হচ্ছে আর, এবং এর উপর একটা বল ক্রিয়া করছে যার মান হচ্ছে এফ। এই বিন্দুতে আছে, আমরা ধরে নিই বস্তুটা। তাহলে এখন এই আর এবং এফ, অবস্থান ভেক্টর হচ্ছে আর, ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর হচ্ছে আর, এবং বল হচ্ছে এফ। তাহলে এখন আমরা বলতে পারি সংজ্ঞা অনুসারে টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। টর্ক টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। বুঝতেই পারছি আমরা টর্ক একটি ভেক্টর রাশি। এখানে দেখতে পাচ্ছি আর এবং এফ এর ভেক্টর গুণফল। তা আর একটা ভেক্টর, এফ একটা ভেক্টর, দুইটা ভেক্টর রাশি, ভেক্টর গুণফল একটা ভেক্টর রাশি। বুঝতে পারছি টর্ক একটি ভেক্টর রাশি। ওকে, আমরা যদি মান বের করতে চাই শুধু, তাহলে লিখতে পারি টাউ ইজ ইকুয়াল টু আর এফ সাইন থিটা, আর এফ সাইন থিটা। এবং এখানে যে থিটা রয়েছে, থিটা কার কার মধ্যে? আর এবং এফ এর মধ্যবর্তী কোণ। আর এবং এফ এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমরা জানি যে আর মানে আর এর দিকটাকে সামনে দিকে বর্ধিত করতে হবে, এইটা হচ্ছে আর এর দিক, তার মানে এই কোণটা হচ্ছে আমার থিটা। আর এবং এফ এর মধ্যবর্তী কোণ থিটা। এখন থিটার বিভিন্ন মানের জন্য আমাদের টর্কের মানও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। আমরা যদি থিটার মান 0 বসাই, থিটা ইজ ইকুয়াল টু 0 হলে আমাদের টর্ক টাউ ইজ ইকুয়াল টু দেখো 0 হবে, কারণ সাইন 0 এর মান 0, তোমরা জানো, আর এফ ইনটু সাইন 0, সাইন 0 0, তাহলে টাউ হয়ে যাচ্ছে 0। যদি একইভাবে থিটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি বসাই, তাহলে দেখা যাচ্ছে টর্ক টাউ ইজ ইকুয়াল টু 0, কারণ সাইন 180 ডিগ্রির মানও 0ই হয়। আবার থিটা যদি আমরা 90 ডিগ্রি বসাই, তাহলে আমরা সর্বোচ্চ মান পাবো, তখন টাউ ইজ ইকুয়াল টু হবে আর ইনটু এফ। টাউ ইজ ইকুয়াল টু হবে আর ইনটু এফ, যখন থিটা 90 ডিগ্রি। এখন সবগুলো রাশিমালা মনে রাখতে হবে, টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, টাউ ইজ ইকুয়াল টু আর এফ সাইন থিটা, টাউ ইজ ইকুয়াল টু আর এফ। বস্তুর উপর ক্রিয়াশীল বলের কারণে যে ত্বরণ সৃষ্টি হয়েছে, সেই ত্বরণের মান যদি এ হয়, বস্তুর ভর যদি এম হয়, তাহলে আমরা লিখতে পারি, তোমরা জানো, এফ ইজ ইকুয়াল টু এম এ, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমাদের লিখতে পারি টর্ক টাউ ইজ ইকুয়াল টু এম এ আর। এটাও মনে রাখতে হবে, টাউ ইজ ইকুয়াল টু এম এ আর। এই সবগুলোই টর্কের রাশিমালা। তো আশা করি তোমরা টর্ক বিষয়টি কি সেটি বুঝতে পেরেছ। টর্কের একক, আমরা খুব সহজেই টর্কের এককটা বের করতে পারবো। আমরা জানি টর্ক টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে আর এফ, আর একক হচ্ছে মিটার, এফ এর একক হচ্ছে নিউটন, তার মানে একক হচ্ছে কি? তার একক দাঁড়াচ্ছে হচ্ছে নিউটন মিটার। টর্কের একক হচ্ছে নিউটন মিটার। আমরা যেটাকে ফান্ডামেন্টাল এককে নিয়ে যাই, নিউটনকে ভাঙতে হবে তখন কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু একটা মিটার, তার মানে কি দাঁড়াচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটাও কিন্তু বলা যাবে টর্কের একক। তাহলে এখানে আমরা মাত্রাটাও লিখতে পারি। মাত্রাটা কি হবে সেটাও বুঝতে পারছি আমরা। এর মাত্রা হবে কেজি মানে হচ্ছে এম, আর মিটার স্কোয়ার যেহেতু এল স্কোয়ার, এটা টি ইনভার্স 2 টর্কের মাত্রা। তার আমরা টর্কের সংজ্ঞা জানলাম, টর্কের রাশিমালাগুলো জানলাম, টর্কের একক এবং মাত্রা জানলাম। এবার একটি গুরুত্বপূর্ণ রাশিমালা রয়েছে, যেটি হচ্ছে টর্কের সাথে কৌণিক ত্বরণের একটি সম্পর্ক রয়েছে। গত লেকচারে আমরা যেমন দেখেছি কৌণিক ভরবেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক রয়েছে, ঠিক তদ্রূপ টর্কের সাথে কৌণিক ত্বরণের একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি আমরা বের করতে চাই। আমরা ধরে নিই এটি আমার একটি অক্ষ, এই অক্ষ, এই অক্ষের সাপেক্ষে একটি বস্তু ঘুরছে।
এই বস্তুর মোট ভর হচ্ছে m, এখানে বস্তুর মোট ভর ধরে নিলাম আমরা m, সমকোণিক ত্বরণে ঘুরছে, সেই কৌণিক ত্বরণটা আমরা ধরে নিলাম হচ্ছে আলফা। কৌণিক ত্বরণ আমরা পড়িয়েছি, অন্য একটা লেকচার তোমরা দেখেছো, কৌণিক ত্বরণ হচ্ছে আলফা ধরে নিলাম আমরা। এখন এই কণাটির যে মোট ভর m রয়েছে, আমরা এই m ভরকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভরকণায় বিভক্ত করব। এই m ভরকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ভরকণায় বিভক্ত করব, যে ভরগুলো আমরা এইভাবে ধরি, এটা m1, m2, m3 ডট 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 ইত্যাদি আরো আসবে, হাজার হাজার আছে। এখন ঘূর্ণায়মান অক্ষ থেকে এই বিবেচিত কণাগুলোর লম্ব দূরত্ব যথাক্রমে এটা r1, এটা হচ্ছে r2, এটা হচ্ছে r3, এগুলো আমরা ধরে নিচ্ছি। এখানে একটি কথা বলা দরকার, সেটা হচ্ছে যে বস্তুটি যখন সমকৌণিক ত্বরণে ঘুরবে, তাহলে বস্তুর কৌণিক ত্বরণ কিন্তু সবসময় একই থাকবে। এখন বস্তুকে যেহেতু আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভরকণায় বিভক্ত করেছি, প্রত্যেকটি কণা কিন্তু বস্তুর সাথে দৃঢ়ভাবে আটকানো আছে, ফলে প্রত্যেকটি কণার কৌণিক ত্বরণ একই হবে, দ্যাট মিন্স আলফা হবে। বাট ঘূর্ণায়মান অক্ষ থেকে কণাগুলোর যে লম্ব দূরত্ব সেগুলো কিন্তু ভিন্ন, যেমন এটা হচ্ছে r1, এটা r2, এটা r3, এরকম এক একটা কণার দূরত্ব কিন্তু এক এক রকম হবে। সো প্রত্যেকটি কণার রৈখিক ত্বরণ কিন্তু এক হবে না, কৌণিক ত্বরণ এক হওয়া সত্ত্বেও রৈখিক ত্বরণ ভিন্ন হবে। সেই জন্য রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণ যে সম্পর্ক রয়েছে সেটা আমাদের জানতে হবে। আমরা জানি a = আলফা r, a = আলফা r, এ হচ্ছে রৈখিক ত্বরণ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ এবং r হচ্ছে ব্যাসার্ধ অথবা ঘূর্ণায়মান অক্ষ থেকে কণাটির লম্ব দূরত্ব। আমরা যদি প্রথম কণাটির টর্কের কথা চিন্তা করি, তাহলে প্রথম ভর কণার যে টর্ক যদি τ1 হয়, তাহলে আমরা লিখতে পারি τ1 = হবে m1 a1 r1, m1 a1 r1। এখন a এবং আলফার সম্পর্ক কিন্তু এইটা, তাহলে এখান থেকে আমি বলি a1 = কি হবে আলফা r1, কারণ আলফা তো সব কণার জন্য একই, দূরত্বের কারণে কিন্তু আমাদের এটা চেঞ্জ হচ্ছে, এই জন্য a1 = হবে আলফা r1। এই মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি দাঁড়াবে, তাহলে τ1 = হবে m1, a1 এর পরিবর্তে লিখবো আলফা r1 ইনটু r1, তার মানে কি দাঁড়াচ্ছে m1 আলফা r1 স্কয়ার τ1। একটা যেহেতু আমরা বের করে ফেলেছি, বাকিগুলো এত ডিটেইলস বের করব না, জাস্ট সিমিলারলি বলে যাব আমরা। দ্বিতীয় কণার ক্ষেত্রে টর্ক τ2 = হবে m2 আলফা r2, তৃতীয় কণার ক্ষেত্রে τ3 = হবে m3 আলফা r3 ডট 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 এভাবে আসতে থাকবে। এভাবে কি করব, আমরা প্রত্যেকটি কণার জন্য আলাদা আলাদা টর্ক নির্ণয় করব। তারপরে সমস্ত বস্তুটির মোট টর্ক কত হবে এটা বের করার জন্য প্রত্যেকটি কণার টর্ক যোগ করতে হবে। তার মানে যদি বলি আমরা মোট টর্ক τ, তাহলে τ = কি হবে, আমরা উপরে দুটো মুছে দিই, তাহলে মোট টর্ক τ = হবে τ1 প্লাস τ2 প্লাস τ3 প্লাস ডট 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 ডট, মানগুলো বসিয়ে দেই। τ1 মানে হচ্ছে m1 আলফা r1 স্কয়ার, প্লাস τ2 হচ্ছে m2 আলফা r2 স্কয়ার, প্লাস τ3 হচ্ছে m3 আলফা r3 স্কয়ার, প্লাস ডট 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 এভাবে আসে। এখানে কমন যাচ্ছে, আলফা থাকছে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস m3 r3 স্কয়ার প্লাস ডট ডট ডট। যারা আমার এই অধ্যায়ের জড়তার ভ্রামকের ক্লাস করেছো অথবা কৌণিক ভরবেগের ক্লাস করেছো, তারা বুঝতে পারছো এই ব্র্যাকেটের ভিতরে যে লম্বা রাশিটি রয়েছে, এই রাশিটি আর কিছুই নয়, এটি হচ্ছে বস্তুটির জড়তার ভ্রামক। এটাকে আমরা ক্যাপিটাল আই দ্বারা প্রকাশ করি, ফলে আমি লিখতে পারি টর্ক τ = I আলফা। এটি হচ্ছে টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক, টর্ক এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। ঘূর্ণনশীল কোনো বস্তুর যে কোনো সম্পর্ক বের করব, সেখানে অবশ্যই জড়তার ভ্রামক থাকবে, কারণ ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রেই জড়তার ভ্রামকটা প্রযোজ্য। তো এই হলো মোটামুটি আমাদের টর্কের বিষয়। আশা করি তোমরা টর্ক সম্পর্কে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, আমাকে তোমরা ইনবক্স করতে পারো অথবা আমার ভিডিওতে তোমরা কমেন্ট করতে পারো। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্য বিধি মেনে চলাচল করো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।